শীর্ষ নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ হামলা শিকার হন। ঘটনার মূল কেন্দ্রবিন্দু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। দর্শক দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর করে মুসলিমরা, অন্যদিকে নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী পদত্যাগ করে বয়ে। এদিকে এবার দিলীপ ঘোষের অপরাধে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী আটক হয়েছে আন্তর্জাতিক চাপে। পশ্চিমবঙ্গের সম্পূর্ণ মুসলিমরা এক হয়ে প্রতিবাদ করছে, ভারতের রাজপথে ধ্বংসলীলা করছে। ভারত মাতা কে গোটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা। অন্যকে ভয় দেখাতে গিয়ে এবার নিজেরাই চরম বিপদে পড়েছে ভারত। হিসেবের খাতা এবার পুরোপুরি বদলে দিয়েছেন। অ্যাকাউন্ট গেল, কার্যালয় গেল, পার্টি গেল, হাতে ঝুনঝুনি আছে। একদিন 15 বছর লোককে ঝুনঝুনি দিতে রাজত্ব করেছেন, এবার নিজেরা ঝুনঝুনি নিয়ে ঘুরুন। দিলীপ ঘোষ কালকে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই স্ত্রীকে নিয়ে চলে গেলেন জগন্নাথ মন্দির দর্শনে। কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ, আর তারপর থেকেই রাজ্য বিজেপিতে তোলপাড়, রাজ্য রাজনীতিও তোলপাড়, আর দিলীপেরও গর্জন সেই রকম ভাবেই। কি হয়েছিল গতকাল দেখুন। যারা এতদিন ভাবছিলেন যে মুখ্যমন্ত্রীর গদিতে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী যে ভদ্রতাটা করছেন সেটা নেহাতি দুর্বলতা। শুভেন্দু অধিকারী কোনো কড়া অ্যাকশনে যেতে পারবেন না, শুভেন্দু অধিকারী কোনোদিন যোগী বাবা হতে পারবেন না, তারা কতখানি যে ভুল ভাবছিলেন। এবার শুভেন্দু অধিকারীর কোন রণমূর্তি দেখা যাবে? ভয়াবহ রূপ ধারণ করে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ মুসলিমদের নামাজকে নিয়ে কটূক্তি করেছিল, দিলীপ ঘোষ গণদুলাই খায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী তুপের মুখে পড়ে বিপদে পড়ে। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত মুসলিমদের উপর অত্যাচার হয় এবং এই অত্যাচারকে কেন্দ্র করে এখন সারা বিশ্বের মুসলমান ভারতের উপর চাপ দেয়। নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী আটক হয় এবং ভারতে নতুন একটা খেলা শুরু হয় দিলীপ ঘোষের গণদুলাইয়ের পর থেকে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা যা ঘটতেছে এবং গোপনে প্রকাশ্যে যেই পরিকল্পনা হচ্ছে সব কিছু তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। संख्यालघु प्रश्न उठाया था कि इतना बड़ा ग्राउंड रहते हुए क्यों नमाज यहाँ पढ़ा जा रहा है। प्राइम मिनिस्टर आ रहे हैं, प्राइम मिनिस्टर का प्रोग्राम ऐसी जगह होना चाहिए जहाँ लोगों का आवागमन कम है, लोगों का कम से कम सुविधा। বাংলাদেশে বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের কোনো সাধারণ মানুষের কথা নয় এটি। কথাগুলো ভারতের এক বিশাল অংশের মুসলিম নাগরিককে উদ্দেশ্য করে ছুড়ে দিয়েছেন খোদ এক বর্ষিয়ান নেতা, বিজেপি নেতা দিলীপ ঘোষ। কিন্তু কেন, হঠাৎ কি এমন ঘটলো কলকাতার বুকে? কেন একটি উৎসবকে কেন্দ্র করে রাজ্যের অন্যতম প্রধান একটি সড়ক টানা 7 দিনের জন্য অবরুদ্ধ করে রাখা হলো? আর কেনই বা সেই একই রাস্তায় ঈদের নামাজ পড়তে গিয়ে বাধার সম্মুখীন হতে হলো একটি নির্দিষ্ট সম্প্রদায়কে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই মন্তব্যের পর কিভাবে তিনি সাধারণ জনগণের তীব্র রোষানলে এবং তোপের মুখে পড়লেন? চলুন আজ নিখাত যুক্তির আলোকে এই অজানা সত্যের গভীরে প্রবেশ করি। ঘটনার সূত্রপাত একটি বিশেষ দিনকে কেন্দ্র করে। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। গোটা বিশ্ব জুড়ে এই দিনটি পালিত হয়। আর এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে এবার পশ্চিমবঙ্গে আসছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে তার অন্যতম সঙ্গী হবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এই ভিভিআইপি আয়োজনের জেরে শহরের সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে এক চরম স্থবিরতা। কলকাতার অন্যতম ব্যস্ততম লাইফলাইন হিসেবে পরিচিত রেড রোড গত 14ই জুন রাত 10টা থেকে আগামী 21 জুন পর্যন্ত সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। টানা 7 দিন সব ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার অজুহাত দেওয়া হলেও সাধারণ মানুষের মনে জমতে শুরু করেছে হাজারো প্রশ্ন। তবে বিতর্কের আগুনটা ঠিক এখানে লাগেনি। ইতিহাস ঘাটলে দেখা যায় এই রেড রোডেই বছরের পর বছর ধরে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি এই রেড রোডেই ঈদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি মুসলিম সম্প্রদায়কে। রাস্তা বন্ধ হয়ে যাবে, মানুষের চরম ভোগান্তি হবে, এমন নানাবিধ যুক্তি দেখিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছিল পার্শ্ববর্তী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রশাসনের এই সিদ্ধান্তে অনেকেই সেদিন নীরব ছিলেন। কিন্তু যখন দেখা গেল মাত্র কয়েক ঘন্টার একটি নামাজের জন্য যে রাস্তা বন্ধ করা যায় না বলে যুক্তি দেওয়া হয়েছিল, সেই একই রাস্তা একটি যোগ দিবসের অনুষ্ঠানের জন্য টানা 7 দিন অবরুদ্ধ করে রাখা হয়েছে, তখনই ফেটে পড়ে জনতা। স্বাভাবিকভাবেই এই দৃশ্যপট দেখে মুসলিম সম্প্রদায়ের ইমাম ও ধর্মীয় নেতারা আর চুপ থাকতে পারেননি। তাদের প্রশ্নটি ছিল খুবই সোজা এবং যৌক্তিক। ধর্মীয় উৎসবের মাত্র কয়েক ঘন্টার জন্য যদি রাস্তা বন্ধের অজুহাতে বাধা দেওয়া হয়, তবে যোগ দিবসের মতো একটি অনুষ্ঠানের জন্য কেন একটি জনবহুল রাস্তা টানা 7 দিন ধরে অবরুদ্ধ করে রাখা হলো?
ইমামদের এই যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে গিয়েই যেন একেবারে মেজাজ হারিয়ে ফেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের বুমের সামনে তিনি যে ভাষা ব্যবহার করলেন তা যেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি বা মন্ত্রীর পদের মর্যাদাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। ঈদের নামাজের প্রসঙ্গটি উঠতেই তিনি তার আসল রূপ প্রকাশ করে ফেলেন। কোনো ধরনের রাগ ঠাক না করেই সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়কে চরম অসম্মান করে তিনি প্রশ্ন তোলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? কথাটি এখানেই শেষ হলে হয়তো বিতর্ক কিছুদিন পর থেমে যেত, কিন্তু ভরা মজলিসে তিনি সরাসরি দেশের মুসলিম নাগরিকদের দেশ ছাড়ার ফতোয়া দিয়ে বসেন। চরম ক্ষোভের সাথে তিনি বলেন, বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না। এখানে এসব চলবে না, সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই। কিন্তু ক্ষমতার দম্ভে বলা এই কথাগুলোই যে বুমেরাং হয়ে তার দিকে ফিরে আসবে তা তিনি কল্পনাও করতে পারেননি। এই মন্তব্যের পরক্ষণেই দিলীপ ঘোষ আক্ষরিক অর্থেই আছড়ে পড়েন সাধারণ জনগণের তীব্র তোপের মুখে। পুরো সমাজ ব্যবস্থায় যেন এক বিশাল বিস্ফোরণ ঘটে। ক্ষোভের আগুন শুধু সোশ্যাল মিডিয়ার চার দেওয়ালে সীমাবদ্ধ থাকেনি, তা আছড়ে পড়ে বাস্তবের রাজপথে। কলকাতার বিভিন্ন রাস্তায়, পাড়ায়, মহল্লায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসেন। হাতে প্ল্যাকার্ড, মুখে একটাই স্লোগান, আমরা এই দেশের নাগরিক, আমাদের দেশ থেকে তাড়ানোর অধিকার আপনাকে কে দিয়েছে? জনগণের এই তোপের মুখে পড়ে চরম অস্বস্তিতে পড়ে যায় খোদ তার নিজ দলের স্থানীয় নেতৃত্ব। জনগণের এই ক্ষোভ কেবল কোনো রাজনৈতিক দলের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয় এক ভয়ঙ্কর গণ অসন্তোষে। নেটিজেনরা পাল্টা যুক্তির তীর ছুড়ে দিয়ে বলেন, এই দেশের মুসলিমরা কি পাকিস্তানের নাগরিক, নাকি তারা বাংলাদেশের বাসিন্দা? তারা কি সরকারকে কর দেন না? তাদের ঘাম ছড়ানো ট্যাক্সের টাকায় কি দেশের উন্নয়ন হয় না? নির্বাচনের সময় ভোটের জন্য তো ঠিকই দরজায় গিয়ে হাত পাতেন, তাহলে আজ অধিকারের কথা উঠলেই পাকিস্তান বা বাংলাদেশের প্রসঙ্গ আসে কেন? সাধারণ মানুষের তোপের মুখে পড়ে দিলীপ ঘোষের স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচিগুলোও যেন চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, কারণ যেখানেই তিনি যাওয়ার চেষ্টা করেছেন সেখানেই তাকে সাধারণ মানুষের প্রশ্নের এবং কালো পতাকার সম্মুখীন হতে হয়েছে। দিলীপ ঘোষ কালকে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পরেই স্ত্রীকে নিয়ে চলে গেলেন জগন্নাথ মন্দির দর্শনে। কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ, আর তারপর থেকেই রাজ্য বিজেপিতে তোলপাড়, রাজ্য রাজনীতিও তোলপাড়, আর দিলীপেরও গর্জন সেই রকম ভাবেই। কি হয়েছিল গতকাল দেখুন। দিলীপ ঘোষ গতকাল উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের। তার কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষ তার স্ত্রীকে নিয়ে গেলেন ওই জগন্নাথ মন্দির দর্শনে। জগন্নাথ মন্দিরে গেলেন, জগন্নাথ মন্দিরের প্রশংসা করলেন, বললেন রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, জগন্নাথ মন্দির হয়েছে তাই আমি এসেছি। দীঘায় জগন্নাথ ধামে সস্ত্রীক গেলেন দিলীপ ঘোষ। কি কথোপকথন হলো, তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীও গেলেন, তাকে স্বাগত জানালেন ওই মন্দিরে, তাকে স্বাগত জানালেন। জগন্নাথ দর্শনের পর মমতার পাশে দিলীপ ঘোষ। গতকাল বিকেল আর তারপরে আজ বিকেল, 24 ঘন্টার মধ্যেই বিজেপিতে তোলপাড়, বঙ্গ বিজেপিতে তোলপাড়, বঙ্গ বিজেপিতে তোলপাড়। কারণ কালকেই সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সাংসদ, তীব্র কটাক্ষ করলেন। সুকান্ত মজুমদারও একটু আপত্তি জানিয়েছিলেন। আর কিন্তু সৌমিত্র খাঁ তিনি কি লিখলেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু, এই রকম ভাবে তিনি আক্রমণ করলেন। আর তারপরেই দিলীপের গর্জন, আজ সকাল থেকে নাম না করে দল বদলুদের নিশানা, চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল দিলীপ ঘোষের, তাতে প্রচন্ড বিরক্ত দিলীপ ঘোষ। বিজেপির একাংশকে তুলোধনা, দলের কিছু লোক খুব কষ্ট পেয়েছেন বলে খোঁচা, বঙ্গ বিজেপির বর্তমান দশা নিয়েও খোঁচা, দল বদলুদের রাত ও দিনের জীবন নিয়েও তো। তাদের লাইফস্টাইল আপনারা জানেন, দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে, সকাল থেকে রাত মানুষের সামনে থাকে, লুকোবার কিছু নেই। বাকিদের লাইফস্টাইল দেখুন, দিনের সকালের রাত্রের লাইফ। যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে? পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে, তারা হয়ে গেলে ত্যাগী। আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি, মদ খাইনি, বারে যাইনি, ড্যান্স করতে যাইনি, ফুর্তি করতে যাইনি, বিয়ে বাড়িতেও যাইনি আমি। জানেন না কতবার বিছানা পাল্টে এসছে, তারা আমার চরিত্রের দোষ ধরছে। একেবারে
গর্জন শুরু হলো এখান থেকে। দিলীপের নিশানায় দলবদলুরা আরো গর্জালেন দিলীপ ঘোষ। অন্য দল থেকে এসে বিজেপিতে অপসংস্কৃতির চেষ্টা বলে তোপ দাগলেন। যারা এতদিন ভাবছিলেন যে মুখ্যমন্ত্রীর গদিতে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী যে ভদ্রতাটা করছেন সেটা নেহাতি দুর্বলতা, শুভেন্দু অধিকারী কোনো কড়া অ্যাকশানে যেতে পারবেন না, শুভেন্দু অধিকারী কোনোদিন যোগী বাবা হতে পারবেন না, তারা কতখানি যে ভুল ভাবছিলেন। এবার শুভেন্দু অধিকারীর কোন রণমূর্তি দেখা যাবে সেটার জন্য তারা তৈরি হয়ে থাকুন। তবে তার আগে সকলকে জানাই শুভ পশ্চিমবঙ্গ দিবসের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। সত্যি কথা বলতে যে লড়াইটা এতদিন ধরে লড়েছি না, সেইটা এই দিনটা দেখার জন্যও ছিল। আমাদের স্বাধীনতার পর থেকে প্রথমে কংগ্রেস, তারপর বামেরা এবং সর্বশেষ তৃণমূল আমাদের অত্যন্ত সুকৌশলে ভুলিয়ে দেওয়ার বারবার প্রচেষ্টা করেছে যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন তাহলে আজকে বাঙালি হিন্দু বলে কোনো জাতির অস্তিত্ব থাকতো না। বারবার তার অবদানকে অস্বীকার করা হয়েছে এবং একটা ভুল ন্যারেটিভ, একটা আফিমের মতো নেশা সবাইকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বোঝানোর চেষ্টা করা হয়েছে পশ্চিমবঙ্গে কোনোদিন হিন্দু গণহত্যা হয়নি, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি মায়েদের উপর, দিদিদের উপর কোনো নির্যাতন বলে কোনো বস্তুই নেই। সব আচ্ছা হ্যায়, সব চাঙ্গা হ্যায়, না, সেটা কোনো দিন ছিল না। বহু রক্তপাত, বহু আত্মবলিদান, বহু টর্চারের মধ্য দিয়ে আজকে আমরা সত্যিই ভুক্ত হতে পেরেছিলাম। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা প্রচণ্ড রকমের হিন্দু বিরোধী মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা প্রচণ্ড রকমের রাজনৈতিক স্বার্থন্বেষী মহিলা বারবার এই জায়গাটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। গত কয়েক বছর ধরে ঢাকঢোল পিটিয়ে পয়লা বৈশাখকে, যার কোনো রকম ইতিহাসে কোনো জায়গা নেই, সেই জায়গাটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল নতুন সরকারের কাছে যে 20শে জুন একটা ঐতিহাসিক দিন, যে দিনটা ধীরে ধীরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি তৈরি করতে না পারতেন, আমরা আজকে প্রথমে পূর্ব পাকিস্তানের অঙ্গ হতাম এবং তারপর অধুনা বাংলাদেশের অঙ্গ হতাম, আমরা ভারতবর্ষের অঙ্গ থাকতাম না। এবং সেখানে হিন্দুদের উপর মুসলিমদের যে নিদারুণ অত্যাচার, তার ফলে হয়তো আমরা হিন্দুই থাকতাম না, হয়তো আমরা বেঁচেই থাকতাম না। ধন্যবাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে, ধন্যবাদ ডাবল ইঞ্জিনের সরকারকে, ধন্যবাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা বাঙালির জীবনে ফিরিয়ে আনার জন্য। এবং তার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী দিনে এই যে হিন্দু হত্যা, হিন্দু গণহত্যা, হিন্দুদের উপর অত্যাচারের যে ইতিহাস, যে ভুলিয়ে দেওয়ার একটা নোংরা রাজনীতি হয়েছে, সেইটাকে থামিয়ে সত্যিকারের ইতিহাসটা মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করতে। শুভেন্দুবাবুর কথা অবশ্যই বলবো। আজকে আপনারা জানেন যে তারকেশ্বর, যেখানে হিন্দু মহাসভার সেই ঐতিহাসিক সম্মেলন হয়েছিল 3 দিনের, এবং যেখান থেকেই এই জায়গাটা স্থির হয়েছিল যে না, শুধুমাত্র ভারতবর্ষকে ভাগ করলে হবে না, তোমরা যদি ভারতবর্ষকে ভাগ করো ধর্মের ভিত্তিতে, তাহলে আমরা পাকিস্তানকেও ভাগ করতে পারি। এবং সেটা একজন বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন যে তারকেশ্বরে। সেখানে আজকে ঐতিহাসিক একটি প্রোগ্রাম হলো, দেখছিলাম অবশ্যই সেই প্রোগ্রামটি। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, মাননীয় রাজ্যপাল ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন। এবং শুধু তো এই দিনটার ঐতিহ্য মনে করিয়ে দেওয়া নয়, শুধুমাত্র এই দিনটাকে সেলিব্রেট করা নয়, সম্মান জানানো নয়, কথামাত্র এরকম গরুর মতো হুম্বা হুম্বা করলে, সামনে মিডিয়া পেলেই হুম্বা হুম্বা করে চেল্লাচ্ছে, না কোনো কথার তাৎপর্য আছে না কিচ্ছু আছে। আমি মনে করি ওসব গরু ছাগলের মতো। গরু ছাগলও এখন অনেক ভদ্র, জানেন তো, গরু ছাগল অনেক ভদ্র, অনেক গরু আছে, অনেক ছাগল আছে, মনিবের কথায় উঠে বসে। বিশাল পোষ, মানে আমার দেখা গরুকে বলেছে এই শুয়ে পড়, শুয়ে পড়েছে। কিন্তু নতুন গরুর আমদানি হয়েছে, এরা কারুর কথা শোনে না। কথা বুঝতে পারছেন না? যে 4 দিনের চেয়ার পেয়ে ভেবো না হামসে বাড়া কই নেই হ্যায়। ও 34 বছর গরম মেরেছিল, ঠান্ডা হয়ে গেছে, এই হরিদাস পালেরাই ঠান্ডা করে দিয়েছে। 15 বছর ছিল, হরিপাল দাসেরাই কিন্তু ঠান্ডা করে দিয়েছে। তুমি তো এই জুম্মায় এখনো 8 দিনও হয়নি, 3 দিন। এ কথা বলছেন না কেন?
অর্থাৎ এই হরিপাল আপনার দাস, এই কোথাকার কে, দুটো আমড়া ভাতে দে, এইসব চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ভারতবর্ষের কনস্টিটিউশন যদি না জানা থাকে, আমার কাছে আছিস, ক্লাস করে দেবো ভালো করে, ক্লাসে ভালো করে ভারতের সংবিধান সম্পর্কে বাবা সাহেব আম্বেদকরের লেখা যে সংবিধান রচিত, ওই কেতাবটা ভালো করে রিভাইজ দিয়ে দেবো, আসিস একবার। এই তো আবার পড়তে জানিস না, সমস্যা। এই কথা ঠিক না ভুল জোরে বলেন, লজ্জা হওয়া উচিত। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, এবং দিলীপ ঘোষের বিষয়ে কথা হয়, এবং নরেন্দ্র মোদীর বিষয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কী? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।